তো আপনার দলও হয়েছে, ক্ষমতার স্বাদ পেয়ে তৃণমূল থেকে বহু লোক এসে আপনাদের দল এখন ভোট ম্যানেজ করছে। না না, আমাদের দলে যারা এসেছে তারা কিন্তু বিরোধী থাকা অবস্থাতে এসেছে। আমরা বিরোধীতে আছি, তারা মার খাচ্ছে, লড়াই করছে, তাদেরকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। প্লাস আমাদের যে এই সময়টা বলেছি যে এই যে আমরা 21-এ কেন হতে পারলাম না, কারণ তাদের আত্মীকরণ হয়নি, বিজেপির নীতি বোঝেনি, বিজেপির আদর্শ তাদের অনেকের হয়তো সেই সময় বুঝতে পারেনি। এখন তারা বুঝে গেছে, এখন তো আত্মীকরণ হয়ে গেছে তাদের। মানুষ তো সবাই ক্ষমতার সাথে থাকতে যায় সুকান্তদা। যদি আপনারা কোনোদিন ক্ষমতায় রাজ্যে আসেন তখন দেখবেন আপনাদের জলে এরকম বেনজল মানে ঢুকে পড়েছে। আমরা সেই বেনজলদেরকে হয়তো ক্ষমতায় আসার জন্য কোনো কোনো রাজ্যে হয়তো তাদেরকে নিয়ে এসেছি, সময় মতো আবার সব ছেটেও দিয়েছি। আপনি উত্তরপ্রদেশ মডেলটা স্টাডি করুন, তাহলে খুব ভালো বুঝতে পারবেন। বিজেপি আদর্শভিত্তিক দল। আমরা যখন এমপি একজনও ছিল না, বা দুজন ছিল, বা তিনজন ছিল প্রথমে, তখনও যা কথা বলতাম এখনও সেই একই আদর্শের কথা বলি। কোনো অবস্থাতেই আদর্শের সাথে আমরা কম্প্রোমাইজ করি না। আমাদের আদর্শ এক জায়গায়। আমাদের দলের সম্পদ করণ্য আরাবুল, করণ্য শকত মোল্লা, করণ্য শেখ শাহজাহান এরা হবে না। আমরা 5টা ভোটের জন্য বাংলাদেশ থেকে রোহিঙ্গা ঢুকিয়ে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকিয়ে আমরা দেশের ক্ষতি করতে পারবো না। তারা যদি ভোট দেয়, স্ট্যাম্প পেপারে লিখে দেয় যে ভোট দেবো, তাও করব না। বালুরঘাটের 2 পরিযায়ী শ্রমিক অসিত সরকার এবং গৌতম বর্মনকে বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছিল। 7 মাস তারা জেলে ছিলেন, কি বলবেন? দেখুন, তারা যখন গ্রেপ্তার হয়েছিল, তাদের কাছে যে ডকুমেন্টগুলো চেয়েছিল, কোনো কারণে সেই ডকুমেন্টগুলো তারা হারিয়ে ফেলে বা দেখাতে পারেনি। কিছু একটা তাদের মধ্যে গড়বড় হয়েছিল এবং সেই জন্য তারা ওই কদিন কোনো কারণে জেলে ছিল। গ্রামের মানুষ, পড়াশুনো কম জানে, তাদের সেই কমিউনিকেশনটা তারা ঠিকমতো করতে পারেনি। আমরাও যখন বিষয়টি জানতে পেরেছিলাম তখন ততক্ষণে সে অলরেডি কোর্টের আন্ডারে চলে গেছে। তো স্বাভাবিকভাবে তাদেরকে থাকতে হয়েছে। অনেক নির্দোষ মানুষকে জীবনের অনেক সময় কারাগারে থাকতে হয়। ভারতীয় আইনি ব্যবস্থার সমস্যা তো এটা তো শুধু এখন আছে তা না, আগেও ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে, কারণ ফুল প্রুফ সিস্টেম তো আমরা তৈরি করতে পারিনি। উত্তরপ্রদেশের বুলডোজারকে আপনারা বাংলার ভোটের ময়দানে নিয়ে এসেছেন। সম্প্রতি আপনি নিজে বুলডোজারে চড়ে সভাস্থলে পৌঁছেছেন। বাংলার ভোটের প্রচারে হঠাৎ এই মডেল কেন? যেখানে মহিলাদের উপর অন্যায় হয়, যেখানে অত্যাচার হয়, সেই সমস্ত মানুষদের যারা অত্যাচার করে, অর্থাৎ যারা ক্রিমিনালস, তাদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হচ্ছে বুলডোজার। কর্মীরা বুলডোজার নিয়ে এসেছে, বলছে দাদা আমার সভাস্থলে আপনাকে যেতে হবে এই বুলডোজারে চড়ে। তা আমরা তো কর্মীর কথায় আবদ্ধ, আমরা তাদের প্রেমে আবদ্ধ। তারা যেরকম বলবে আমরা সেরকমই করব। এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত অপরাধীরা এই ধরনের হিনিয়াস ক্রাইম করে, মহিলাদের উপর অত্যাচার করে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে করে তাদেরকে দেখে দ্বিতীয়বার এই ধরনের কাজ করার কেউ যেন কোনো রকম মানসিকতা না তৈরি হয় কারোর মধ্যে। সম্প্রতি দিলীপ দা আমার এই এক প্রোগ্রামে এসেছিলেন, এসে বলেছিলেন, জানেন বিশ্বদা, বুলডোজার কী কাজে লাগে? যখন আমাদের মতো বুলডোজারের দরকার হয় পার্টির, তখন সেই বুলডোজারকে খারাপ রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়। আর রাস্তা তৈরি হয়ে গেলে বুলডোজারকে সাইড লাইনে দাঁড় করিয়ে রাখা হয়, ওই রাস্তা দিয়ে মসৃণ গাড়ি যাতায়াত করে। দেখুন, মসৃণ গাড়িতে যে বুলডোজার চালায় তারও বসার ব্যবস্থা থাকবে, চিন্তা নেই। সুকান্ত মজুমদার গাড়ি চালালে পরে সবাইকে নিয়েই গাড়ি চালাবে। 26-এ যদি ক্ষমতায় আসেন, ওদিকে থাকবেন না এদিকে থাকবেন? এ তো দল ঠিক করবে। আমি দলের সাধারণ একজন কর্মী এবং আমি অতি হাম্বল একটা পরিবার থেকে উঠে এসে এতদূর পৌঁছেছি। আমি তো নিজের লাইফ নিয়ে অত্যন্ত স্যাটিসফাইড। পার্টি আমাকে যেভাবে কাজে লাগাবে, এখনও যেখানে যেতে বলে সেখানে যাই, যেখানে লড়াই করতে বলে সেখানে লড়াই করি। আমাদের নেতৃত্ব, অনেক নেতৃত্ব আছে, পার্টি যেখানে দায়িত্ব দেবে সেখানে দায়িত্ব পালন করব। পেশায় শিক্ষক সুকান্ত মজুমদার, আপনার জীবনের সেরা শিক্ষক কে? অবভিয়াসলি আমার মা। আমি ব্যক্তিগত জীবনে যে জায়গায় পৌঁছেছি আমার মায়ের জন্য। আমার মা না থাকলে আমি পৌঁছতে পারতাম না। তিনি ছোটোবেলা থেকে আমার পেছনে লেগে থাকা। দুরন্ত ছেলে ছিলাম, যেরকম আর 5টা ছেলে হয়, খেলতাম বেশি, পড়তাম কম, তার জন্য অনেক পেটুনিও খেতে হয়েছে। মাই তৈরি করেছে আর কি জীবনটা। তবে ওই রামকৃষ্ণদেবের কথামৃতে একটা গল্প আছে যে সবাইকে গুরু মানতে হয়, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে।
একজন সন্ন্যাসী দেখছেন বক কিভাবে কনসেন্ট্রেশন করে মাছটাকে শিকার করার আগে কতটা কনসেন্ট্রেশন করে, তো সেও গুরু, বকও গুরু। ধোনি সিনেমায় একটা ডায়লগ ছিল, হার গেম পে তুম ছক্কা নেহি মার সকতে। শোনা যায় এটা নাকি সুকান্ত মজুমদারের অত্যন্ত পছন্দের ডায়লগ। অত্যন্ত পছন্দের ডায়লগ, এবং এটা আমার জীবনের উপলব্ধি। আমি মনে করি জীবন হচ্ছে একটা নদীর মতো, তাতে আমি একটা নৌকোয় চড়ে আছি। নদী যেদিকে যাচ্ছে, স্রোতের কখনো পক্ষে কখনো বিপক্ষে আমাদের চলতে হবে, এবং একটা সময় আমরা ডেস্টিনিতে পৌঁছবো। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য নাকি দিলীপ ঘোষ, কার সঙ্গে সুকান্ত মজুমদারের সম্পর্ক সব থেকে ভালো? সবার সাথে সম্পর্ক খুব এ তো ভালো। ডিপ্লোম্যাটিক উত্তর হচ্ছে। না, আমি তো ডিপ্লোম্যাটিক উত্তরই দেবো, আমি তো পলিটিক্যাল লিডার, আমি তো সাধু সন্ন্যাসী নই। তার মানে কারোর সাথেই নয়। সবার সাথে ভালো সম্পর্ক। দিলীপ দার সাথেও কথা হলো, শুভেন্দু দার সাথে কথা হলো, শ্রমিক দা তো রাজ্য সভাপতি, তার সাথে তো নিয়মিতই মিটিংয়ে কথা হয়। দল যদি আপনাকে ভবানীপুরে দাঁড়াতে বলতো, আপনি দাঁড়াতেন? যে কোনো জায়গায় বললে দাঁড়াবো, আমি তো দলের সৈনিক। শুরুটা করেছিলাম সুকান্ত মজুমদারের বদলে যাওয়া নিয়ে, শেষটাও করব সেই বদলের কথা দিয়েই। আপনি দারুণ পাঁচালি পড়েন, একটা পাঁচালি শোনাতে হবে। না, এখন আর পাঁচালির সময় নেই। একটা ছোট্ট শোনা। আমি 2 লাইন মনে আছে আমার, হ্যাঁ। নামগুলো এখন বলবো না, শুধু প্রথম 2 লাইন বলবো। শোনো শোনো বঙ্গবাসী, শোনো দিয়া মন, তৃণমূলের চুরির কথা করিব বর্ণন। এই গুণ কোথা থেকে রপ্ত করলেন? আমি সিঙ্গেল চাইল্ড, মা যখন অসুস্থ হতো আমি বাড়িতে পুজোও করতাম, পাঁচালিও পড়েছি, এখনো মনে নেই। হ্যাঁ, ধীরে ধীরে বহিতেছে নির্মল বাতাস, হেনকারে আশিকারের, এরকম সামথিং ছিল, এখন আমার মনেও নেই। হরির সাক্ষাৎ, এইভাবে পড়তাম, তখন তখন মুখস্থই ছিল, এখন ভুলে গেছি। আমি র্যাপিড ফায়ার রাউন্ডে আসছি, আপনি এক কথায় উত্তর দেবেন। নরেন্দ্র মোদী না অমিত শাহ? নরেন্দ্র মোদী আমাদের সবার আদর্শ। শ্রমিক ভট্টাচার্য না শুভেন্দু অধিকারী? দুজনেই। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার না সাংসদ সুকান্ত মজুমদার? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আন্দোলন না কৌশল? আন্দোলন। আমিষ না নিরামিষ? আমিষ। প্রিয় মাছ কি, ইলিশ না রাইখড়? ইলিশ। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি মোহনবাগান সাপোর্টার। বাঙাল হয়েও? আমি বাঙাল, কিন্তু মোহনবাগান সাপোর্টার আমি। এই আমি মানতে পারলাম না। বটানি না রাজনীতি? দুটোই, দুটোই আমার খুব প্রিয়। কলকাতা না বালুরঘাট? দেখুন, এটা বাছা এখন খুব মুশকিল হয়ে গেছে, কারণ বালুরঘাট আমার সব থেকে প্রিয় জায়গা থাকার জন্য, কারণ আমি একটু ঝুট ঝামেলাহীন ব্যস্ততাহীন জীবন পছন্দ করি। কিন্তু যদি রাজনৈতিক ক্ষেত্রে ভাবেন থাকার জন্য, অবভিয়াসলি কলকাতা, কারণ কলকাতায় আমাকে রাজনৈতিক পরিচয় দিয়েছে, কলকাতা আমাকে সুকান্ত মজুমদার হিসেবে চিনিয়েছে। আমি যখন জীবনের প্রথম কলকাতায় থাকতে এসেছিলাম, আমার পকেট মারি হয়ে গেছিলো, 500 টাকার একটা নোট মা দিয়েছিল প্রথম, মনে আছে, সেটা আমার বাস থেকে আমার পকেট থেকে কেউ তুলে নেয়। আমি সেদিন তারপরে 1 বছর থাকার পর কলকাতা থেকে ফিরে যাই, তো প্রতিজ্ঞা নিয়েছিলাম যে একদিন কলকাতাতে ফিরে আসব, আর কিছু না কিছু করে দেখাবো যাতে কলকাতার মানুষ চেনে জানে। আজকে কিছুটা হয়তো সফল হয়েছি। ওই পকেট মারিটাই জীবনের প্রথম শিক্ষা? প্রথম শিক্ষা। এবং এটাও শিক্ষা যে রাজনীতির ময়দানে কখন যে পকেট মারি হয়ে যাবে কেউ বলতে পারে না। হতেই পারে যে কোনো সময়, সেটা পকেটে কিছু রাখি না, আগে রাখতাম। দিল্লির লাড্ডু না বাংলার রসগোল্লা? বাংলার রসগোল্লা, অতুলনীয়। কার পালস বোঝা কঠিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমার মনে হয় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি সফল। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় মোটেও সফল বলে আমার মনে হয় না। উনি বাংলার যখন ইতিহাস লেখা হবে, যেমন বিধানচন্দ্র রায় সম্বন্ধে আপনি যখন বলবেন, কল্যাণীর কথা বলবেন, আরও অনেক তার ডেভেলপমেন্টের প্ল্যানিংয়ের কথা বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লিখতে গেলে আপনাকে পপুলারিস্টিক পলিটিক্স, অর্থাৎ আপনাকে ইয়ের কথা বলতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের কথা বলতে হবে। কোনো বড় শিল্প, এখন নিউ টাউন যেটা দেখতে পান, সেটাও অ্যাকচুয়ালি ইনসেপশন হচ্ছে বামফ্রন্ট আমলে, ওনার ইনসেপশন না, মানে উনি এমন কিছু দেখানোর মতো করে যেতে পারলেন না, এটাই আফসোস। 26-এ বিজেপির সেরাবাজি কি, স্ট্র্যাটেজি নাকি নরেন্দ্র মোদী? নরেন্দ্র মোদী তো আমাদের এমন একটি বাজি, যে বাজিটা হচ্ছে এরকম কোনো মিসাইল সিস্টেম তৈরি হয়নি। শুনেছিলাম নাকি প্ল্যান করেছিলেন এপিজে আব্দুল কালাম ভাবার জন্য, যে বারবার সেখান থেকে মিসাইল বেরোবে আর কি, মানে রিইউজেবল এরকম আর কি, হয়নি এখনো পর্যন্ত তৈরি। তো নরেন্দ্র মোদী হচ্ছে একমাত্র মিসাইল, পলিটিক্যাল মিসাইল, যেটাকে আপনি বারবার ব্যবহার করতে পারেন। এত দিন লাগাতার পলিটিক্সে থাকার পর কারো জনপ্রিয়তা যে এই লেভেলে থাকতে পারে, এটা ওনার যে মঞ্চে বসে যারা ওনাকে, যার সভাটা যারা প্রত্যক্ষ করেন, তারা আমরা বুঝতে পারি যে এতদিন, দেখুন যে কোনো রাজনৈতিক নেতার
তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হন না কেন, স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে রাজনৈতিক জনপ্রিয়তা কমতে থাকে, অ্যান্টি ইনকামবেন্সি বাড়ে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু প্রধানমন্ত্রীর যে ভিজিবল জনপ্রিয়তা, মানে লোক যে উত্তাল হয়ে যায় এক একটা কথার মধ্যে, এইটি কিন্তু সত্যিই মানে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে আমাদের জীবদ্দশায় আমরা কাউকে দেখতে পাবো কিনা সন্দেহ আছে। অনেক অনেক ধন্যবাদ সুকান্ত দা। নমস্কার, ধন্যবাদ। সঙ্গে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।